৩ জুন ১৯৯৮-এর সকাল একটা জার্মান পরিবার কফি খেয়ে ট্রেনে বসে তাদের যাত্রা উপভোগ করছিল। এই হাই স্পিড ট্রেন মিউনিক থেকে হামবুর্গের পথে যাচ্ছিল। সকাল 10:30। তখন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক 12 মিনিট পরই সেই পরিবারটা ভীত হয়ে গেল যখন হঠাৎ তাদের পায়ের নিচের মেঝে থেকে স্টিলের একটা টুকরো ফেটে বেরিয়ে এলো। সেটা সরাসরি তাদের সিটের মাঝখান দিয়ে। কিন্তু এটা ছিল মাত্র শুরু। জার্মান হাই স্পিড ট্রেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শুরু। 1950-এর শেষের দিকে জাপান তখনই সবার আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। চোখ কপালে তুলে দিল যখন তাদের শিনকাংসন অর্থাৎ বুলেট ট্রেন বিশ্বে প্রথম হাই স্পিড ট্রেন হিসেবে সামনে এলো। এই ট্রেন পুরো দেশের শহরগুলোর মধ্যে যেন একে অপরকে জুড়ে দিল, এবং ভ্রমণ এত দ্রুত হয়ে গেল যে ঘন্টার পর ঘন্টার পথ মিনিটে পার হয়ে যেতে লাগলো। জাপানের এই উদাহরণ দেখে ফ্রান্স আর ইটালিও তাদের নিজস্ব হাই স্পিড ট্রেনের অবকাঠামো গড়ে তুলল, এবং তারপর জার্মানিও পিছিয়ে থাকল না। জার্মানি তাদের নিজস্ব হাই স্পিড ট্রেন প্রকল্প শুরু করল, যার নাম রাখা হলো আইসিই অর্থাৎ ইন্টারসিটি এক্সপ্রেস। 1980 সালে যখন এই ট্রেনটি চলাচল শুরু করল, তখন সারা বিশ্ব চমকে উঠল। মনে হচ্ছিল ট্রেনের ভবিষ্যৎ আসলে পুরোটা এইটাই। এদের মধ্যে মানুষের যে কোনো কল্পনাই করতে পারে এমন সব কিছু রাখা হয়েছে। এরোডাইনামিক ডিজাইন, আধুনিক কম্পিউটার ব্যবহার এবং অসাধারণ আরামদায়ক যাত্রা, সবকিছুই একদম পারফেক্ট লাগছিল। কিন্তু প্রতিটি পারফেক্ট সিস্টেমের ভিতরে একটা লুকানো দুর্বলতা থাকে, আর আইস ট্রেনের দুর্বলতা ছিল তাদের চাকা। আইস জেনারেশন 1 ট্রেনের চাকা প্রথমে মোনোব্লক ডিজাইনে তৈরি করা হয়েছিল, অর্থাৎ পুরো চাকা এক টুকরো সলিড স্টিল থেকে তৈরি, যা মজবুত, সস্তা ও নির্ভরযোগ্য ছিল। কিন্তু এই মোনোব্লক চাকার মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল। কয়েক বছর পর যাত্রীরা অভিযোগ লাগাতে লাগলো যে যখন ট্রেন হাই স্পিডে চলে তখন এক ধরনের অদ্ভুত কম্পন হয়। বুফে কার, যেখানে খাবার পরিবেশন করা হয়, সেখানে রাখা গ্লাস, চামচ কাটা সেই কম্পনের কারণে আওয়াজ করতে শুরু করে। এই কম্পনার আওয়াজ যাত্রাকে অনেক অস্বস্তিকর করে তুলছিল। আর শেষে যখন ইঞ্জিনিয়াররা চেক করলো, সমস্যা ছিল চাকার ভিতরে। মোনোব্লক চাকা যদিও এক টুকরো থেকে তৈরি এবং চাকা সব দিক থেকে সমান ভারসাম্যপূর্ণ ছিল, কিন্তু যদি কোনো এক পাশের ওজন 5 গ্রাম বাড়ে, তাহলে হাই আরপিএমে এটা অতিরিক্ত ওজনের ফারাক চাকার মধ্যে কম্পন তৈরি করবে। আর আসলেই কিছুটা এমনটাই ঘটছিল। হাই স্পিডে চলার কারণে ঘর্ষণ মোনোব্লক চাকার কিছু দিককে অনুকূলী ঘষে দিয়েছিল, যার ফলে চাকার ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছিল। ধীর গতিতে সেটা অনুভব করা যেত না, কিন্তু যখন এই আনব্যালেন্স চাকা 250 কিমি ঘন্টা গতিতে ঘুরত, তখন পুরো ট্রেনে কম্পন শুরু হয়ে যেত। এটা যে কোনো চাকার একটা সাধারণ সমস্যা। গাড়ির চাকার ক্ষেত্রেও যদি এক পাশে একসাথে 2 পাঞ্চার লাগে, তাহলে ওই দিকেই শুধু কিছু গ্রাম ওজনের ফারাক থাকে, ঠিক আছে, কিন্তু ওজন বেড়ে যায়, যা দ্রুত গতিতে ভাইব্রেশন সৃষ্টি করতে পারে। এই সমস্যাটা সমাধানের জন্য হুইল ব্যালেন্সিং করানো হয়, এবং টেকনিশিয়ান বিপরীত দিকেই সমান ওজন বসিয়ে হুইলকে ব্যালেন্স করে দেয়। কিন্তু ট্রেনের লোডের চাকা ব্যালেন্স করা খুবই কঠিন কাজ হতে পারে, বিশেষ করে যদি সেটা এক টুকরো হয়ে থাকে। এর হুইলগুলো রিপ্লেস করাও শুধু কঠিনই না, অনেক খরচেরও ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই জার্মান ইঞ্জিনিয়াররা আইস ট্রেনের এই সমস্যা সমাধানের জন্য একটা নতুন সমাধান বের করল, যেটা ছিল রিলায়েন্ট হুইলস। রিলায়েন্ট হুইলসের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল যে এটা ওয়ান পিস ছিল না। ভিতরের রিং আলাদা আর বাইরে একটা আলাদা পিসে তৈরি হয়েছিল, আর এই দুটোর মধ্যে একটা রাবারের রিং লাগানো ছিল, যা ভাইব্রেশন শোষণ করবে। এই ডিজাইনটা বিশেষভাবে নেওয়া হয়েছিল যাতে যখনও আউটার হুইল ঘষে যাবে, তখন শুধু ওই পার্টটাই বদলাতে হয়, পুরো হুইল নয়। তখন জার্মানির ট্রামগুলিতেও এই ডিজাইনটা ব্যবহার হচ্ছিল, কিন্তু সমস্যা ছিল ট্রামগুলো মাত্র 30 কিমি ঘন্টা স্পিডে চলত, আর আইস ট্রেনকে 250 কিমি ঘন্টা স্পিডে চলতে হবে। এটা একটা বড় ইস্যু ছিল, যার বিস্তারিত ব্যাপারে আপনাকে আগে গিয়ে জানা যাবে। কিন্তু তখন কারো তেমন কোনো মাথায় আসেনি। এক্সিকিউটিভরা কোনো টেস্ট না করেই রেজিলিয়েন্ট হুইলসের ডিজাইন অ্যাপ্রুভ করে দিল, আর তারপর 1992 সালে সব হাই স্পিড ট্রেনেই এই নতুন হুইলস লাগিয়ে দেওয়া হলো। কয়েক বছর সব ঠিকঠাক চলল, কিন্তু 1997-এ হ্যানোভারের ট্রাম কোম্পানি ইউস্ট্রা একটা চমকে দেওয়া ব্যাপার খুঁজে পেল। তারা তাদের ট্রামের হুইলসে কিছু ফাটল দেখতে পেল। তারা ফাটল পড়া হুইলের যন্ত্রাংশ বদলে ফেলল, আর সতর্কতার স্বরূপ এটা জার্মানির ন্যাশনাল রেলওয়ে কোম্পানি ডুইচ বানকেও জানিয়ে দিল। কিন্তু তখন কারণ আইস ট্রেনগুলোতে ভাইব্রেশনস নিয়ে কোনো সমস্যা ছিল না, এই জন্যই ডুইচ বান এই ওয়ার্নিংটা উপেক্ষা করে দিয়েছিল। আর ঠিক 1 বছর পর 3 জুন 1998-এ সব কিছু বদলে গেল। সকাল 10:30টায় আইস ট্রেন 884 হ্যানোভার স্টেশন থেকে হামবুর্গের জন্য রওনা দিল। ট্রেনে মোট 14টা কোচ ছিল, 2টা পাওয়ার কার আর 12টা প্যাসেঞ্জার কার।
ভিতরে ছিল 287 জন যাত্রী আর 8 জন ক্রু। হ্যানোভার স্টেশন থেকে বেরোতে সব কিছু স্বাভাবিক ছিল। কোচ নাম্বার 1-এ জর্জ ডিটম্যান তার পরিবার নিয়ে বসেছিলেন। তাদের যাত্রা ভালোই চলছিল, কিন্তু কয়েক মিনিট পর ট্রেনের মেঝেতে হঠাৎ কিছু ঠেকল, আর ঠিক পরের মুহূর্তেই 2 সিটের মাঝখান থেকে স্টিলের একটা টুকরো ফ্লোর ভেঙে উঠে এলো। সেই ধারালো স্টিলের টুকরোটা আসলে চাকার একটা অংশ ছিল। এটা দেখে জর্জ আর তার পরিবার হঠাৎ করে প্যানিক হয়ে গেল। মনে হলো যেন তাদের পায়ের নিচ থেকে জমি সরিয়ে দেওয়া হলো। যেই গতিতে ওই লোহাটা ঢুকলো, যদি একটু বাম দিক বা ডান দিকে হতো তাহলে তাদের পরিবার বেঁচে থাকতো না। সে তড়িঘড়িতে তার স্ত্রী আর বাচ্চাদের পাশের কামরায় পাঠিয়ে দিল আর নিজে কন্ডাক্টরকে খুঁজতে বেরিয়ে গেল। কন্ডাক্টর তখন তৃতীয় কোচে ছিল। জর্জ তাকে সবকিছু বোঝালো, কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী কন্ডাক্টর ট্রেনকে তখনই থামাতে পারে যখন সে নিজেই সমস্যা দেখে। তাই দুজনে মিলে প্রথম কোচের দিকে এগোতে লাগলো। ট্রেন তখনও 200 কিমি প্রতি ঘন্টায় ছুটছিল, আর ধীরে ধীরে তার কম্পনও বেড়ে চলেছিল। কন্ডাক্টর আর জর্জ যখন প্রথম কোচের কাছে পৌঁছালো, ট্রেন তখন 3 কিলোমিটার এগিয়ে গিয়েছিল এবং এখন একটা বিপজ্জনক সেকশনে ঢুকতে যাচ্ছিল, যেখানে ট্র্যাক ডিভাইড হয়। ভাঙা চাকার একটা টুকরো এখনও ট্রেনের নিচে ঝুলছে, লাইন থেকে সরে যাচ্ছে। ট্রেন যখন প্রথম সেকশন পয়েন্ট ক্রস করল, সেই টায়ার নিচে পড়ে ট্র্যাকের লিভারে লাগলো, আর সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। ট্র্যাকের সুইচ চেঞ্জ হয়ে গেল। এখন ট্রেনের প্রথম আর দ্বিতীয় কোচ এক ট্র্যাকে ছিল, কিন্তু তৃতীয় কোচ অন্য ট্র্যাকে চলে গেল। মানে সামনের আর পিছনের অংশ আলাদা আলাদা দিকেই চলে গেল। ট্রেনের বডি টুইস্ট হয়ে গেল, আর কোচ নাম্বার 3 একদম ব্রিজের কংক্রিট পিলারে ধাক্কা খেল। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় ব্রিজের অর্ধেক অংশ ভেঙে গেল। কোচ নাম্বার 4 ব্রিজ ভেঙে পড়া থেকে টের পেলেও এম্ব্যাঙ্কমেন্টে ধাক্কা খেল, আর 3 জন রেলওয়ে কর্মী সেই সময় চাপা পড়ে গেল। কোচ নাম্বার 5 আর 6 ব্রিজ থেকে পড়ে 300 টন কংক্রিটের নিচে চাপা পড়ে গেল। ওই দুটো কোচের উচ্চতা পড়ে মাত্র 6 ইঞ্চি বাকি রইল। হ্যাঁ ভাই, মাত্র 6 ইঞ্চি। পিছন থেকে আসা বাকি কোচগুলো হলো 7, 8, 9 আর 10 ফুল স্পিডে একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে পেপারের মতো ভাঁজ হতে লাগলো। শুধু প্রথম 2 কোচ, যেখানে জর্জ আর তার পরিবার ছিল, ওগুলোই বেঁচে গেল, আর সামনের লোকোমোটিভ 3 কিলোমিটার এগিয়ে গিয়ে থামল। যখন কোচ নাম্বার 3 ব্রিজে ধাক্কা মারে, তখন ইঞ্জিনিয়ার আর চালকের একটা ঝটকা লাগলেও তারা একদমই ভাবেনি যে তাদের পিছনে কি বিপর্যয় ঘটছে। যেখানে ওই বিধ্বংসী দুর্ঘটনাটা ঘটেছিল, সেখানে অ্যাশি নামে একটা ছোট টাউন ছিল। যখন ওখানকার লোকজন বিস্ফোরণের শব্দ শুনল, সবাই দৌড়ে ঘটনাস্থলে পৌঁছালো। সামনে যা দৃশ্য ছিল, হয়তো তারা জীবনভর ভুলতে পারবে না। ভাঙা কোচ, লোহার টুকরো, আগুন আর মানুষের চিৎকার। কেউ কেউ ব্রিজের ধ্বংসাশেষের নিচে আটকা পড়েছিল, কেউ নিজের সিটে আটকে ছিল, আর প্রেসার প্রুফ জানালা এতটাই মজবুত ছিল যে তা ভাঙা প্রায় অসম্ভব ছিল। উদ্ধার কর্মীদের ভারী মেশিন আনতে হলো। তারপরও আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে অনেক ঘন্টা লেগে গেল। মিসিং নাম্বার 101 জন বলে বলা হয়েছিল। 1000-এর বেশি রেস্কিউ কর্মী ঘটনাস্থলে পৌঁছেছিল। অ্যাম্বুলেন্স, মিলিটারি ডাক্তার সবাই মিলে অপারেশন শুরু করলো। কাছেই একটা মেডিকেল কনফারেন্স চলছিল, সেখানে থাকা 40 জন ডাক্তারও দুর্ঘটনাস্থলে চলে এসেছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত সব শেষ হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় মোট 101 জন মারা গেছিল, 88 জন গুরুতর আহত অবস্থায় পাওয়া গেল, আর প্রায় 100 জন হালকা চোট পেয়েছিল। যারা প্রথম 2 কোচে ছিল, ভাগ্যক্রমে তাদের জীবন বেঁচে গিয়েছিল। জার্মান হাই স্পিড ট্রেন, যেগুলোকে কখনো বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্রেন মনে করা হতো, এসেডের ডিজাস্টার এই ইমপ্রেশনটাই বদলে দিল, খাক করে দিল। এই অ্যাক্সিডেন্ট শুধু জার্মানিই না, বরং হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করা ফ্রান্স, ইতালি আর জাপানের মানুষদেরও শক দিয়ে দিয়েছিল। যখন তদন্তকারীরা পুরো সাইটটা বিশ্লেষণ করলো, তখন শুরুতে মনে হচ্ছিল যেন কোনো গাড়ি ট্র্যাকের উপর চলে এসেছে, কিন্তু যখন তারা কোচ নাম্বার 1-এর ফ্লোরে ঢোকার জন্য ঘড়ির একটা পুরনো অংশ দেখলো, তখন সব কিছু পরিষ্কার হতে লাগলো। লগসগুলো দেখলে জানা গেল ট্রেনের ওই একই চাকার মধ্যে আগেও ফ্ল্যাট স্পটের সমস্যা রিপোর্ট করা হয়েছিল, সেটা 8 বার, তবুও সেটা বদলানো হয়নি। ক্র্যাক ডিটেক্ট করার মেশিনগুলোও ছিল, তবুও ভিজুয়াল ইন্সপেকশন টর্চের সাহায্যে করা হতো। কোম্পানি বলতো যে মেশিনগুলো ভুল অ্যালার্ম দেয়। 1992 সালে ফ্রাউনহফার নামে একটা নামকরা জার্মান রিসার্চ অর্গানাইজেশন একটা সতর্কতা দিয়েছিল যে হাই স্পিড ট্রেনের জন্য এই রেজিলিয়েন্ট হুইলস বিপজ্জনক হতে পারে, আর 1997 হ্যানোভার ট্রাম কোম্পানিও সতর্কতা দিয়েছিল, কিন্তু দুটোরই কথা উপেক্ষা করা হয়েছিল। ইঞ্জিনিয়াররা পরে বলেছিল যে এই টায়ারগুলো প্রতিদিন 5 লাখ বার ঘুরত, এবং তখন খুবই হাই স্পিডে চলছিল। প্রতি রোটেশনে স্টিল টায়ার একটু একটু করে কম্প্রেস হয়ে আবার ফেটে ওঠে। এর ফলে ফাটার মতো ক্র্যাক তৈরি হয়, যা দিন দিন বাড়তে থাকে। মাঝখানে রাবার লাগানোর কারণে ভাইব্রেশনগুলো শোষণকৃত হয়, আর কাউকে কিছু বুঝতে দেয় না যে আসলে হুইলগুলো ক্র্যাক খাচ্ছে।
আর তারপর অবশেষে 1998 সালের 3রা জুন মাত্র একটা হুইল ভাঙার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনাটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাই স্পিড ট্রেন দুর্ঘটনা বলা হয়। এই ঘটনার পর সব হাই স্পিড ট্রেনের হুইলগুলো মনোব্লক ডিজাইনে বদলে দেওয়া হয় এবং জাংশন পয়েন্টগুলোর আশপাশের সব ব্রিজকে স্থানান্তর করা হয়েছে যাতে আর এমন দুর্ঘটনা না ঘটে। জার্মানি এই দুর্ঘটনার পর তার পুরো রেল সিস্টেমকে আবার থেকে মূল্যায়ন করে। প্রেসার প্রুফ জানালা বদলানো হয়েছে যাতে ভবিষ্যতে যদি উদ্ধার কার্যক্রমের দরকার হয় ভিতরে আটকে থাকা মানুষদের জানালা ভেঙে বের করা যায়। আজও জার্মানির রেলওয়ে ট্রেনিং সেন্টারগুলোতে এই ধরনের দুর্যোগকে উদাহরণ হিসাবে শেখানো হয়। মনোব্লক হুইলসের রক্ষণাবেক্ষণ খরচ বেশি এবং সময়ও বেশি লাগে, কিন্তু হাই স্পিডে এটা এক টুকরো হিসেবেই তৈরি হওয়ার কারণে কম বেশি ভাঙে না। আর ভাইব্রেশন একটা সংকেত যে এখন হুইলগুলোর ব্যালেন্সিং করার দরকার। আপনার কি মনে হয়